নমস্কার ছাত্রছাত্রীরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে, আলোচনা করতে। ক্লাস 10 লাইফ সায়েন্সের নতুন আরেকটি অংশ। আগের দিন আমরা স্নায়ুতন্ত্রের যে স্নায়ু কোষ নিউরন তার গঠনটা পড়েছিলাম, গঠনটা আলোচনা করেছি। আজকে আমরা এই স্নায়ুতন্ত্রের বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকে আমরা পড়ব, আগের দিন আমরা নিউরন পড়েছিলাম। কি পড়েছিলাম? নিউরন। নিউরন সম্পর্কে যেটা পড়েছিলাম যে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো নিউরন। সেটা আমরা আগের দিন আলোচনা করেছি। এইবার আমরা যেটা পড়ব সেটা হলো নিউরনের ধারক কোষ। নিউরনের ধারক কোষ, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো নিউরোগ্লিয়া। নিউরনের ধারক কোষ হবে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারবো। কি কি? তিনটে অংশ: অলিগোডেন্ড্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোগ্লিয়া, অ্যাস্ট্রোসাইট, আরেকটা অংশ হচ্ছে মাইক্রোগ্লিয়া। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না? আমরা দেখতে পাচ্ছি নিউরন, যেটা আমরা আগের দিন গঠন এঁকেছিলাম। ছোট্ট করে যদি মনে করি দিই, নিউরন কিরকম দেখতে? নিউরন এরকম দেখতে গঠন বিশিষ্ট। আমরা দেখেছিলাম যে নিউরনের গঠন, এই যেটা কোষ দেখেছিলাম, নিউরনের গঠন এরকম দেখতে হয়, যেটা খুব ইম্পর্টেন্ট 5 মার্কসের কোশ্চেনের জন্য। তোমাদের পরীক্ষায় যে 5 মার্কসের কোশ্চেন আসে তার জন্য খুব দরকারি। খুব ভালো করে প্র্যাকটিস করবে এই নিউরনের আঁকাটা। নিউরন হচ্ছিল কি? মানব শরীরের দীর্ঘতম কোষ, যেটা হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ। আর এই নিউরন বা স্নায়ু কোষের ধারক অংশ হচ্ছে কি? নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়াকে আমরা বলবো না, এটি নিউরনের সহযোগী অংশ। নিউরনের সহযোগী অংশ অর্থাৎ স্নায়ুতন্ত্র আমাদের গঠিত হচ্ছে কি নিয়ে? নিউরন নিয়ে, আর তার সাথে নিউরোগ্লিয়া নিয়ে। নিউরোগ্লিয়া কি করছে না? নিউরনের ধারক কোষ হিসাবে কাজ করছে। আর নিউরোগ্লিয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারছি: অলিগোডেন্ড্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া আর অ্যাস্ট্রোসাইট। এই তিনটে ভাগে আমরা ভাগ করতে পারছি। আচ্ছা, এখানে মনে রাখবে এই অ্যাস্ট্রোসাইটটা হচ্ছে তারকাকার। ঠিক আছে, তারকাকার। মাইক্রোগ্লিয়া খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র গঠন বিশিষ্ট। এবং অলিগোডেন্ড্রোগ্লিয়া স্বল্প প্রবর্ধক বিশিষ্ট। স্বল্প প্রবর্ধক যুক্ত। খানিকটা যদি একটু দেখাই কিরকম গঠন হয়, যদিও তোমার গঠন কিন্তু খুব একটা আসে না। ঠিক আছে, এখানে মনে রাখবে যে এই নিউরোগ্লিয়া শুধুমাত্র নিউরনের ধারক কোষ হিসাবেই আমরা পড়বো, আর কটা অংশ সেটাই পড়বো। নিউরোগ্লিয়া থেকে কিন্তু খুব স্ট্রাকচার বা গঠন আসে না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউরনের গঠন। তাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে স্বল্প প্রবর্ধক যুক্ত এরকম দেখতে হয়, এটা হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া খুব ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র অংশটা মাইক্রোগ্লিয়া। এর প্রবর্ধকগুলো অনেক বেশি, ছড়ানো ছিটানো থাকে, এরকম এরকম ছড়ানো ছিটানো থাকে মাইক্রোগ্লিয়া। আর অ্যাস্ট্রোসাইটটা হয় তারকাকৃতি, এরকম তারা তারা শেপের হয়, এরকম তারার মতো হয় গঠন বিশিষ্ট। ঠিক আছে, যদিও এদের গঠনগুলো ইম্পর্টেন্ট নয়। এই অংশটা আমরা পড়লাম। এই অংশটা পড়ার পর আমাদের মেন যে অংশটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে নিউরনের প্রকারভেদ। নিউরনকে আমরা কভাগে ভাগ করতে পারছি, নিউরন কিভাবে আমাদের স্নায়ুতন্ত্র গঠন করছে, সেই অংশটা কিন্তু আমাদের খুব দরকারি। আচ্ছা, এই অংশটা তোমরা যদি চাও, তোমরা, আমি আগেও বলেছি যে যখনই ভিডিও দেখবে তোমরা তখন সবসময় কপি নিয়ে বসবে এবং কি করবে, সমস্তটা টুকে নেবে, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। তো আশা করি এই অংশটা তোমাদের টোকা হয়ে গেছে। যদি না হয়ে গিয়ে থাকে তাহলে একবার ভিডিওটা পজ করে একটু দেখে নিও। আমি এখন চলে যাচ্ছি তোমাদের নিউরনের গঠনে। ঠিক আছে, নিউরনের গঠন অংশটা খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। দেখো, নিউরনের গঠন।
নিউরনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নিউরোগ্লিয়াকে যেমন 3 ভাগে ভাগ করতে পারি, তেমন নিউরনকেও 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? ধরো নিউরনের আরেক নাম আমরা জানি স্নায়ু কোষ। স্নায়ু কোষকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারছি, সংজ্ঞাবহ স্নায়ু, আজ্ঞাবহ স্নায়ু, সহযোগী স্নায়ু। তাহলে স্নায়ু কোষকে আমরা 3 ভাগে ভাগ করতে পারছি, সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, সহযোগী। যদি ইংরেজিতে পড়ি, সংজ্ঞাবহ বা সেন্সারি নিউরন, আজ্ঞাবহ বা মোটর নিউরন, সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন। ঠিক আছে, আমরা তাহলে 3 ভাগে ভাগ করতে পারছি, সেন্সারি নিউরন, মোটর নিউরন আর অ্যাডজাস্টার নিউরন বা সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, সহযোগী। এবার এদের কাজগুলো বলি। এদের কাজগুলো বলতে গেলে আমাদের দুটো অংশ সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে কারক আর একটা হলো গিয়ে বাহক। ঠিক আছে, এবং গ্রাহক। 3টে অংশ সম্পর্কে জানতে হবে। 3টে অংশ দিয়ে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কাজ করে। যেমন 3টে অংশ দিয়ে কীভাবে কাজ করছে দেখো। প্রথম কাজ হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু। সংজ্ঞাবহ স্নায়ু বা সেন্সারি নিউরন, দেখো নামটার মধ্যেই আমরা বুঝতে পারছি। মনে করো আগের দিন তোমাদের একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, আজকেও একটা ছোট উদাহরণ দিয়ে বলছি। ধরো তোমাকে কেউ ডাকছে, তোমার নাম যাই হোক একটা কিছু আছে, সেই তোমাকে ডাকছে। ধরো রাম, রামকে ডাকছে। রাম দিয়ে আমরা বাক্য রচনা করি, ছোটোখাটো রাম দিয়েই বললাম। ধরো রামকে ডাকছে, এই রাম শোন। তো যখন রাম রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি পিছন থেকে ডাকছো এই রাম শোন, তাহলে রাম শুনতে তখনই পাবে যখন রামের কান ঠিক থাকবে, তাই না? রামের যদি কান ঠিকঠাক না কাজ করে তাহলে রাম তো শুনতে পাবে না, কারণ আমরা শুনি কিসের মাধ্যমে? কানের মাধ্যমে। এবার আমাদের কানে রয়েছে কিছু সংজ্ঞাবহ নিউরন বা সেন্সারি নিউরন। এবার সেন্সারি এই কথাটা থেকে মনে রাখো, সেন্সারি বা সেন্স। তাহলে সেন্সারি নিউরন গেল যে হ্যাঁ আমাকে কেউ ডাকছে। এবার সেই ও শুনতে পেল, কিন্তু উদ্দীপনাটা কোথায় চলে গেল? মস্তিষ্ক মানে ব্রেনে। কারণ আমি আগের দিন বলেছিলাম যে তুমি যদি কোনো অফিসের এমপ্লয়ি হও তাহলে তোমাকে কি করতে হবে? বস বা হেড তার কথা শুনে চলতে হবে। তেমনি আমাদের হিউম্যান বডি যদি একটা কোম্পানি হয়, তার হেড বা বসকে আমাদের ব্রেন। ঠিক আছে, আর এই ব্রেনের গুপ্তচরের কাজ কি করবে? নার্ভ। নার্ভ কি করছে? ব্রেনের গুপ্তচরের কাজ করছে, যে সারা শরীর মানে হাত, পা, নাক, কান, চোখ, গলা, এরা হচ্ছে ব্রেনের এমপ্লয়ি। এই এমপ্লয়িরা কি কাজ করছে সেই খবরাখবর হেডের কাছে সব সময় থাকবে। কে পাঠাবে সেই খবরগুলো? সেই খবরগুলো দেবে হচ্ছে নার্ভ, যেটাকে আমরা বলছি স্নায়ু। ঠিক আছে, নার্ভ পড়ার আগে তাহলে নার্ভ কি কি নিয়ে গঠিত সেই সেলগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। তাহলে প্রথম সেল হচ্ছে কি? সংজ্ঞাবহ নিউরন বা সেন্সারি নিউরন। এর কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যাওয়া। আর এই উদ্দীপনা যে গ্রহণ করছে, এই গ্রহণটাকে আমরা বলছি গ্রাহক, গ্রাহক অঙ্গ। তাহলে এই কান কি? গ্রাহক অঙ্গ। একটা কম্পিউটারের মতো, আমরা ছোটবেলায় কম্পিউটারে পড়েছি না, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট। ইনপুট ইউনিট কি? যেখানে আমরা তথ্য দিই। আর আউটপুট ইউনিট কি? সেই তথ্যের পরিপ্রেক্ষিতে কম্পিউটার আমাদের যেটা দেখায় সেটা আউটপুট ইউনিট। সেই রকম তাহলে গ্রাহক অঙ্গগুলোর কাজ কি? গ্রাহক অঙ্গগুলোর কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা। গ্রাহক অঙ্গগুলোতে কোন ধরনের নিউরন থাকছে? চলে আসবো কোথায়? সেন্সারি নিউরন। তাহলে গ্রাহক অঙ্গগুলোতে থাকছে সেন্সারি নিউরন, যেগুলো কি করছে? উদ্দীপনা গ্রহণ করছে। ঠিক, উদ্দীপনা গ্রহণ করলো। এইবার রাম উত্তরে সাড়া দিল, হ্যাঁ বল আমি বাজারে যাচ্ছি। বললো কি? হ্যাঁ বল আমি বাজারে যাচ্ছি। তাহলে রাম উদ্দীপনায় কি দিল? উদ্দীপনার তথ্য দিল। আমাকে বলল যে হ্যাঁ ও বাজারে যাচ্ছে। তার মানে উদ্দীপনার পরিপ্রেক্ষিতে ও কি করলো? সাড়া প্রদান করলো। তাহলে এই সাড়া প্রদান করতে ওকে কে সহায়তা করলো? মুখ। ঠিক, ও মুখ কেন বলতে পারলো? কারণ ব্রেন কি করেছে? উদ্দীপনার পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়ার জন্য ওর কাছে আজ্ঞা পাঠিয়ে দিয়েছে যে হ্যাঁ তুমি উত্তর দাও, পারমিশন দিয়ে দিয়েছে। তাহলে সেই কাজটা কি করছে? আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরন। দেখো বাংলা নামগুলো ওরমভাবেই দেওয়া, সেন্সারি, আজ্ঞাবহ, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। আজ্ঞা বহন করছে, আজ্ঞা বহন করছে, ব্রেন যা বলছে সেটা করছে। তাহলে কি করছে? আজ্ঞা বহন করছে। এমপ্লয় বলছে জানতো ফাইলটা ওই টেবিলে দিয়ে আসুন। সেই যে আজ্ঞাটা দিচ্ছে তার ধরুন আমরা ফলো করছি, কিন্তু ব্রেন বলছে হ্যাঁ উত্তর দাও। তার পরিপ্রেক্ষিতে কি করছি? তার রেফারেন্সে আমরা উত্তর দিচ্ছি যে হ্যাঁ আমি না বাজারে যাচ্ছি। তাহলে এই উত্তরটা দিতে কে সহায়তা করছে? আজ্ঞাবহ নিউরন। আর গ্রাহক অঙ্গগুলোর মধ্যে কি ছিল? সেন্সারি
আজ্ঞাবহ নিউরন। বেসিক্যালি খুব সহজ ভাষায় বলতে গেলে কম্পিউটারের ইনপুট ইউনিট হচ্ছে গ্রাহক অঙ্গগুলো, আউটপুট ইউনিট হচ্ছে কারক অঙ্গগুলো। আর ইনপুট ইউনিট মানে গ্রাহকের মধ্যে থাকছে সেন্সারি নিউরন, কারকের মধ্যে থাকছে আজ্ঞাবহ নিউরন। ঠিক আছে, উত্তর দিয়ে দিলাম। এবার তুমি বলবে ঠিক আছে সব বুঝলাম, তাহলে এর কাজ কি? সহযোগী নিউরন বা অ্যাডজাস্টার নিউরন, যেটা বাহক থাকে। বাহক মানে এই যে দেখো উদ্দীপনা গেল, উদ্দীপনা এলো, তাহলে কে বহন করছে? বহন করছে বাহক নিউরন। ঠিক আছে, এই বাহক কোষগুলোর মধ্যে থাকছে অ্যাডজাস্টার নিউরন বা সহযোগী নিউরন। এই সহযোগী নিউরন সংজ্ঞাবাহকেও সহযোগ করছে, মানে হেল্প করছে, আজ্ঞাবাহকেও হেল্প করছে। ঠিক আছে, দেখবে ক্লাসে আমরা যে স্কুলে পড়ি, ক্লাসে কিছু কিছু ছেলেমেয়ে থাকে যারা অ্যাভারেজ হয় পড়াশোনায়, যারা ফার্স্ট গার্ল ফার্স্ট বয় তাদের সঙ্গেও ভালো সম্পর্ক, বা লাস্ট গার্ল লাস্ট বয় তাদের সঙ্গেও ভালো সম্পর্ক, তাহলে তাদেরকে আমরা বলতে পারি অ্যাডজাস্টার নিউরন বা সহযোগী নিউরন, মানে মাঝামাঝি। ঠিক আছে, না বড়লোক না গরিব। ঠিক, তো তাহলে সহযোগী, আজ্ঞাবহ, সংজ্ঞাবহ, এই হচ্ছে আমরা স্নায়ু কোষকে 3টে ভাগে ভাগ করতে পারছি। তাহলে সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, সহযোগী, কারক, বাহক, গ্রাহক। ঠিক আছে, সরি। তাহলে সংজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ নিউরন এবং সহযোগী নিউরন 3 প্রকার আমরা স্নায়ুকোষ সম্পর্কে পড়লাম। এইবার আমরা যেটা পড়ব সেটা হলো দেখো এখানে আমরা দেখছি স্নায়ুকোষ, স্নায়ুকোষ থেকে হচ্ছে স্নায়ু, স্নায়ু থেকে হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ু কোষগুলো জোড়া লেগে লেগে গঠন করছে স্নায়ু, স্নায়ু জোড়া লেগে গঠন করছে স্নায়ুতন্ত্র। আচ্ছা, স্নায়ুকোষ, স্নায়ু এবং স্নায়ুতন্ত্র এই যে গঠন হচ্ছে, তার মানে এখানে থাকছে কি, এটা হচ্ছে নিউরন, নার্ভ, এটাকে বলবো নার্ভাস সিস্টেম। ঠিক আছে, নার্ভ, নিউরন, নার্ভ, নার্ভাস সিস্টেম। ঠিক আছে, মানে স্নায়ুকোষ, স্নায়ু, স্নায়ুতন্ত্র, এই হচ্ছে আমাদের স্নায়ুকোষের গঠন। ঠিক আছে, আচ্ছা চলো দেখো এইবার আমরা স্নায়ু সম্পর্কে ডিটেলসে পড়বো, যে স্নায়ু কাকে বলে বা স্নায়ু কিভাবে গঠিত হয়। তো স্নায়ু গঠন যদি পড়তে যাই আমরা, এখানে আমাদের স্নায়ু অনেকগুলো প্রকারে আমরা স্নায়ুকে ভাগ করতে পারি, সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে দেখব। তো চলো এটা পোছা যাক, মুছে দিয়ে আমরা ডিটেলসে চলে যাই। দেখবে, হ্যাঁ দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো স্নায়ু। স্নায়ু কাকে বলে? রক্তবাহ সমন্বিত ফ্যাট কলা বিশিষ্ট তাহলে দেখো স্নায়ু কাকে বলে আমরা কি দেখছি না, রক্তবাহ সমন্বিত ফ্যাট কলার আবরণীযুক্ত বিশেষ যোগ কলাকে স্নায়ু বলবো। ঠিক আছে, আচ্ছা এই রক্তবাহ সমন্বিত কেন বলছে? রক্তবাহ দিয়ে তোমার স্নায়ু তৈরি হয়, তাহলে স্নায়ু ওই জন্য রক্তবাহ যুক্ত, ফ্যাট কলার আবরণীযুক্ত, মানে ফ্যাট কলা দিয়ে আবরণ দেওয়া থাকে স্নায়ুর মধ্যে, আর বিশেষ ধরনের যোগ কলা তাকে আমরা বলছি স্নায়ু। এই যোগ কলা কাকে বলে? যোগ কলা সবসময় মনে রাখবে, রক্তও কিন্তু এক ধরনের যোগ কলা। যোগ কলা মেসোড্রাম বা মধ্যত্বক থেকে উৎপন্ন হয়। যোগ কলার কাজ কি? যোগ কলার কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে যোগাযোগ স্থাপন করা হলো যোগ কলার কাজ। ঠিক আছে, যোগ কলা কি করে? বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে যোগাযোগ স্থাপন করে, তাই জন্য একে আমরা যোগ কলা বলছি। এই যোগ কলা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্নায়ু এক ধরনের যোগ কলা, রক্ত আরেক ধরনের যোগ কলা। ঠিক আছে, আচ্ছা স্নায়ুকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, আর একটা
মিশ্র স্নায়ু। তাহলে স্নায়ু 3 প্রকার, অন্তর্বাহী, বহির্বাহী, মিশ্র। অন্তর্বাহী স্নায়ু যেটাকে আমরা বলছি অ্যাফারেন্ট নার্ভ, বহির্বাহী স্নায়ু ইফারেন্ট নার্ভ, মিশ্র স্নায়ু মানে মিক্সড নার্ভ। এটা তো আমরা জানি। দেখো এই 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। অন্তর্বাহী স্নায়ুর কাজ কি? অন্তর্বাহী স্নায়ুর কাজ হচ্ছে উদ্দীপনা বাইরে থেকে শরীরের ভিতর নেওয়া। অন্তর্বাহী স্নায়ুর কাজ কি? বাহ্যিক উদ্দীপনা শরীরের ভিতর নেওয়া। এবার এই বাহ্যিক উদ্দীপনা শরীরের ভিতর নেব মানে কে কে সহায়তা করে? প্রথমে দেখো আমরা 3টে অর্গান সম্পর্কে দেখতে পাবো। এক হচ্ছে চোখ। চোখ দিয়ে আমরা কি করি? এই ধরো আমরা কোথাও ঘুরতে গেলাম, কোনো সুন্দর জায়গায় ঘুরতে গেলাম, তাহলে চারপাশের যে পরিবেশ, চারপাশের যে সুন্দর দৃশ্যগুলো, সেগুলো কি হচ্ছে? আমাদের চোখের সামনে ভাসছে, চোখ দিয়ে আমরা দেখছি। পরে যখন আমরা আমাদের বাড়ি চলে আসছি, তখনও কিন্তু চোখ বন্ধ করলে আমরা সেইগুলো রিকল করতে পারি যে হ্যাঁ আমি এখানে ঘুরে এসেছি, আমি ওখানে ঘুরে এসেছি, সুন্দর সুন্দর পাহাড়, সমুদ্র, নদী, ঝর্ণা, জল, জঙ্গল সবকিছু চোখের সামনে দেখতে পাই। তাহলে কেন দেখতে পাচ্ছি? কারণ চোখের কাজ হচ্ছে শুধু দেখা। চোখের কাজ হচ্ছে কি? শুধু দেখা, ইমেজটা ফর্ম করা। সেই ইমেজ ফর্মটা কোথায় চলে যাচ্ছে? ব্রেনে। ব্রেন কিন্তু সেটাকে মনে রাখছে, ঠিক আছে? ব্রেন কিন্তু মনে রাখছে। এবার দেখো এখানে একটা সাইকোলজিক্যাল কথা যদি বলি, যেহেতু লাইফ সায়েন্স পড়াচ্ছি, লাইফ সায়েন্সের বাইরে কথা বলা উচিত না, তাও বলছি সাইকোলজিক্যাল কথা। কি কথা? না এক্ষুনি আমি বললাম যে আমরা যে সুন্দর দৃশ্যটা দেখছি, দেখে কি করছি? ব্রেন কি করছে? মনে রাখছে। তাহলে ব্রেন মনে রাখছে মানে ব্রেনেরও কি মন আছে? না, ব্রেনের কোনো মন নেই। বেসিক্যালি আমরা কনফিউজড হয়ে যাই যে মনে রাখা বলতে আমরা ব্রেন থেকে বোঝাই না হার্ট থেকে বোঝাই। হার্ট থেকে না ব্রেন থেকে, সেটা খুব কনফিউজিং। এক সায়েন্স বলবে ব্রেন থেকে, সাইকোলজি বলবে মন থেকে, ঠিক আছে, ফিলোসফি বলবে দুটোই কাজ করে। তো খুব কনফিউজিং বিষয় এই জিনিসগুলো। শুধু একটা কথা মনে রাখবে কি না, আমরা যে বাইরের দৃশ্য বা বাহ্যিক দৃশ্য দেখছি, সুন্দর সেই দৃশ্যগুলো, সেই ইমেজটা আমাদের চোখে ফুটে উঠছে। এবার সেটা পাহাড় না নদী, সেটা কিন্তু চিনতে সহায়তা করছে ব্রেন, ঠিক আছে। আলটিমেট সব কাজ কিন্তু করে ব্রেন, ঠিক আছে। তা ব্রেনই কিন্তু হেড, মস্তিষ্কই আসল। তাই মস্তিষ্কই কিন্তু চিনিয়ে দেয় এটা পাহাড়, এটা নদী, এটা ঝর্ণা। তো এই যে বাহ্যিক উদ্দীপনা চোখের মাধ্যমে গৃহীত হচ্ছে, তাহলে চোখে যে নার্ভ রয়েছে তাকে আমরা কি বলবো? অন্তর্বাহী নার্ভ বা অ্যাফারেন্ট নার্ভ, ঠিক আছে। শুধু চোখে না, নাকে রয়েছে, কানে রয়েছে। তাহলে কি কি রয়েছে? চোখে রয়েছে অপটিক, অপটিক নামে এক ধরনের স্নায়ু। চোখে কি রয়েছে? তাহলে চোখে রয়েছে অপটিক, অপটিক স্নায়ু। নাকে কি রয়েছে? অ্যালফেক্টরি, অ্যালফেক্টরি নার্ভ। কানে কি রয়েছে? অডিটরি। দেখো মনে রাখারও খুব সুবিধা। দেখো অডিটরি, অডিও থেকে অডিও, কান শোনা থেকে কান, চোখ অপটিক, অপটিক অপটিক লেন্স আমরা বলি না, সেই। আর নাকে রয়েছে অ্যালফেক্টরি। মানে তুমি কোনো কিছুর গন্ধ শুকলে সেইটা ন্যাপথলিনের গন্ধ না কেরোসিনের গন্ধ। বাচ্চারা খুব শুকতে ভালোবাসে গন্ধ, যদিও শোকা উচিত নয়, এগুলো প্রহিবিটেড, একদমই শুকবে না। তাও বলছি তোমাদের মতো বয়সী বাচ্চারা শুকতে ভালোবাসে। তো নাক হচ্ছে, নাকে কি থাকে? অ্যালফেক্টরি নার্ভ। তাহলে এই নাক কিন্তু আমাদের বুঝতে সহায়তা করছে যে এটা ফুলের গন্ধ, এটা কি সেন্টের গন্ধ, না ন্যাপথলিন বা কেরোসিনের গন্ধ। তাহলে নাকে কি রয়েছে যার জন্য চিনতে পারছে? নাকে রয়েছে অন্তর্বাহী নার্ভ। যে গন্ধটা নিচ্ছে ভিতরে, গন্ধটা শুধু নাকে যাচ্ছে, নাক চিনতে সহায়তা করছে না, গন্ধ জাস্ট নাকে যাচ্ছে, বুঝিয়ে দিচ্ছে কে? ব্রেন মানে মস্তিষ্ক। একই রকম ভাবে চোখে অপটিক স্নায়ু আর কানে অডিটরি স্নায়ু, ঠিক আছে। আচ্ছা, চলে আসবো বহির্বাহী স্নায়ু। বহির্বাহী স্নায়ু কি? দুটো বহির্বাহী স্নায়ুর উদাহরণ যদি দিই, একটা হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল বলতে পারি আমরা, ট্রাইজেমিনাল বলতে পারি, ট্রক্লিয়ার বলতে পারি। আচ্ছা, আর মিশ্র স্নায়ুরও উদাহরণ দিতে হবে। মিশ্র স্নায়ুর উদাহরণ হলো ভেগাস, ফেশিয়াল, তাহলে বহির্বাহী স্নায়ু কি?
স্পাইনাল অ্যাক্সেসরিজ, অকিউলোমোটর। আর মিশ্র স্নায়ু কি ভেগাস স্নায়ু, ফেশিয়াল স্নায়ু, এগুলো হলো গিয়ে তোমার কিসের উদাহরণ? এগুলো সব মিশ্র স্নায়ুর উদাহরণ। ঠিক আছে, এই অংশটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো, অংশটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অন্তর্বাহী, বহির্বাহী, মিশ্র স্নায়ু, 3 ধরনের স্নায়ু আমরা পাচ্ছি। আচ্ছা, এখানে মনে রাখবে মানুষের কিন্তু 12 জোড়া করোটি স্নায়ু থাকে, 12 জোড়া করোটি স্নায়ু থাকে এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু থাকে। যখন টেস্ট পেপার পড়বে দেখবে টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে ভরে ভরে এই কোয়েশ্চেনটা রয়েছে যে মানুষের করোটি স্নায়ু ক জোড়া, সুষুম্না স্নায়ু ক জোড়া। সুষুম্না স্নায়ু 31 জোড়া, করোটি স্নায়ু 12 জোড়া। এইবার করোটি স্নায়ু এই 12 জোড়া, 12টা করোটি স্নায়ুর নাম কিন্তু তোমায় মুখস্থ রাখতে হবে। 12টাই মুখস্থ রাখতে হবে। কেন? তোমাকে ধরো দিয়ে দেবে 4 নম্বর করোটি স্নায়ুর নাম কি। এবার তুমি যদি সবকটা মুখস্থ না রাখো তাহলে তুমি বলতে পারবে না যে 4 নম্বর করোটি স্নায়ুর নাম ট্রক্লিয়ার বা 5 নম্বর করোটি স্নায়ুর নাম ট্রাইজেমিনাল। এগুলো কিন্তু তুমি মনে রাখতে পারবে না। তাই বারবার বলা, প্রত্যেকটার 12টা স্নায়ুর নামই মনে রাখবে। অ্যালফেক্টরি, অপটিক, অডিটরি, ট্রাইজেমিনাল, ট্রক্লিয়ার, এরকম করে পরপর সব কিন্তু তোমার মনে রাখতে হবে। গ্লসোফ্যারিঞ্জিয়াল, স্পাইনাল অ্যাক্সেসরিজ, অকিউলোমোটর, ঠিক আছে, ভেগাস, ফেশিয়াল, এরকম করে সব কটা 12টাই মনে রাখতে হবে। আচ্ছা, যেটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে আসে যে সব থেকে ছোট করোটি স্নায়ু কি? মনে রাখবে সব থেকে ছোট করোটি স্নায়ু ট্রক্লিয়ার আর সব থেকে বড় করোটি স্নায়ু হচ্ছে ট্রাইজেমিনাল। আর যেটা হচ্ছে সব থেকে দীর্ঘতম সেটা হলো যে ভেগাস। ঠিক আছে, ভেগাস তাহলে কি? দীর্ঘতম স্নায়ু। দীর্ঘতম স্নায়ু মনে রাখলো। ছোট কোনটা? ট্রক্লিয়ার। ট্রক্লিয়ার হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, আর বড় কি? ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল 5 নম্বর। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অংশটা তোমায় মনে রাখতে হবে। আচ্ছা, এই অংশটা হয়ে গেলে এবার আমরা চলে যাব কিসে? নার্ভ গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি যেটাকে আমরা বলছি, সেই অংশটা নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। চলো সেই অংশটা দেখি। এটা মুছে দিলাম, আবারও বলছি টুকে নেবে বা স্ক্রিনশট তুলে নেবে। দেখো নার্ভ গ্যাংলিয়ন ব্যাপারটা কি বা কিরকম ভাবে তৈরি হয় দেখো একটুখানি। ভালো করে দেখবে অবশ্যই। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো কি? নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। ঠিক আছে, এই যে দেখো এই যে এই অংশটাকে আমরা কি বলছি? গ্রন্থি। এই অংশটাকে আমরা বলছি নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। ঠিক আছে, দেখো স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কাকে বলে? একটি নার্ভ, মনে রাখবে, একটি নার্ভ বা একটি স্নায়ু যখন সরু, মানে আমি মুখে বলে দিই, একটা সরু নার্ভ যখন কিছুটা আস্তে আস্তে কোনো একটা জায়গায় এরকম গ্ল্যান্ড বা গ্রন্থির মতো অংশ গঠন করে, এরকম গ্ল্যান্ড বা গ্রন্থি বিশেষ অংশ গঠন করছে, তখন এই অংশটাকে আমরা কি বলছি? নার্ভ গ্যাংলিয়ন। নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। কি বলবো এই অংশটাকে? নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। কখন? কোন অংশটাকে? একটা সরু নার্ভ যখন আস্তে আস্তে কোনো জায়গায় এরকম গ্রন্থি আকার ধারণ করছে তখন তাকে আমরা বলছি নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ। দেখো সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ কি? এটাও খুব ইম্পর্টেন্ট একটা অংশ। নার্ভ বা প্রান্ত সন্নিকর্ষ ভালো করে দেখবে। হ্যাঁ, অংশটা কিরকম হয় দেখো। এই হচ্ছে একটা নার্ভাস সিস্টেম, প্রধান অংশ কি? স্নায়ুকোষ। স্নায়ুকোষ, এই হচ্ছে একটা স্নায়ুকোষ। এগুলো হচ্ছে আমার মেডুলারি আবরণ। এবার এখানেই আবার একটা কি তৈরি হচ্ছে? এখানেই আবার একটা নার্ভাস আর একটা নিউরন আসছে। তাহলে এই নিউরনের এটা কি? প্রান্তপুরুষ মানে অ্যাকশন। আর এই অংশগুলো কি? ডেনড্রন। ডেনড্রন। তাহলে যেখানে যেখানে একটা স্নায়ু কোষের শেষ
এবং আরেকটা স্নায়ুকোষের শুরু, সেই অংশটাকে আমরা কি বলছি, মানে এই যে এই স্পেসিফিক অংশটাকে আমরা কি বলবো, এখানটাকে আমরা বলবো সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ। কি বলবো, সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ। কি না, যেখানে একটা স্নায়ু কোষের, যেখানে কি হচ্ছে, একটা নিউরনের শেষ, একটি নিউরনের শেষ অপর নিউরনের শুরু। একটি নিউরনের শেষ অপর নিউরনের শুরু, এই মাঝের অংশটাকে আমরা কি বলবো, সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ। ঠিক আছে, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখান থেকে কি হয়, উদ্দীপনা গৃহীত হয়, উদ্দীপনা যায়, উদ্দীপনা প্রেরিত হয়, এইভাবে কাজ করে। ঠিক আছে, কানেক্টেড থাকে, এটাকে আমরা বলছি প্রান্ত সন্নিকর্ষ। আচ্ছা, পরীক্ষা এখানে খুব কোশ্চেন দেয় যে একটি নিউরো হরমোনের নাম বলো। নিউরো হরমোনের নাম বললে অবশ্যই লিখবে ভেসোপ্রেসিন। হরমোন পড়ার সময় তোমরা পড়েছো ভেসোপ্রেসিন কি, তো ভেসোপ্রেসিন কিন্তু একটা নিউরো হরমোন, যেহেতু ব্রেন থেকে সিক্রেট করছে। আরেকটা কি, অ্যাসিটাইল কোলিন, যেটাকে আমরা বলি নিউরো ট্রান্সমিটার। অ্যাসিটাইল কোলিন নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, এবার আমরা শুধুমাত্র আজকে আর একটুখানি পড়বো, যেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের তিনটে ভাগ কি কি সেইটা পড়বো। তারপর নেক্সট ভিডিওয়ে আমরা মস্তিষ্ক, চোখ, আস্তে আস্তে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে চলো নার্ভাস সিস্টেমের তিনটে ভাগ দেখে নিই। ঠিক আছে, আশা করি এই অংশগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয়, আবারও বলছি, পজ করে সেই অংশটা আরেকবার বুঝে নেবে। তাতেও যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, স্নায়ুতন্ত্রকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথম হচ্ছে সিএনএস, তারপরেরটা হচ্ছে এএনএস, আর একটা হচ্ছে পিএনএস। তুমি বলবে পুরো নামগুলো কি? পুরো নাম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পুরো নাম খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এএনএস, অটোনোমাস নার্ভাস সিস্টেম। পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে তিনটে ভাগ সম্পর্কে আমরা কি করলাম? সিএনএস, এএনএস, পিএনএস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অটোনোমাস নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। বাংলা নাম কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এইবার যেটা মনে রাখবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। মেন দুটো ভাগ, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সমবেদী আর একটা পরা সমবেদী স্নায়ু। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সুষুম্না স্নায়ু আর কি, করটি স্নায়ু। করটি স্নায়ু মনে রাখবে 12 জোড়া, সুষুম্না স্নায়ু 31 জোড়া। এই ছকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে তোমাদের অবশ্যই। কি কি তাহলে দেখতে পাচ্ছি, স্নায়ুতন্ত্রকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এএনএস, অটোনোমাস নার্ভাস সিস্টেম, পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সিএনএস এর বাংলা কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এএনএস এর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, পিএনএস এর প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুটো প্রধান অংশে ভাগ করতে পারছি, মস্তিষ্ক, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, মানে যেটা হচ্ছে স্পাইনাল কর্ড, সুষুম্না কাণ্ড। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করতে পারছি, সমবেদী, পরাসমবেদী স্নায়ু, এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করতে পারছি, করটি স্নায়ু আর সুষুম্না স্নায়ু। করটি স্নায়ু 12 জোড়া থাকে, সুষুম্না স্নায়ু 31 জোড়া। আচ্ছা,
তাহলে আজকে আমরা স্নায়ুতন্ত্র পুরো অংশটা পড়ে নিলাম। নেক্সট ভিডিওয়ে আমরা মস্তিষ্ক সম্পর্কে ডিটেলসে পড়বো, তারপর চোখ, আরও যা যা আছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার কভার করে নেবো। তোমরা সবাই সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার করাতে বলছো, সবই করাবো, আস্তে আস্তে করাবো, সব চ্যাপ্টার ক্লিয়ার করে দেবো। আশা করি কোথাও তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তোমাদের আশা করি খুব ভালো লাগছে ভিডিওগুলো। থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো আর ভালো করে পড়ো।